হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতে আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি না করে জলদি জলদি ভিডিওতেই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমার নাম মল্লিকা এবং আমার ছেলে সজীব। সে আমার একমাত্র সন্তান। যখন আমার বয়স 17 বছর এবং আমার স্বামীর বয়স 30 ছিল, তখন সজীবের জন্ম হয়। আমার স্বামী একটি কেমিক্যাল কারখানায় কাজ করত। উপার্জন যথাযথভাবে না হওয়ায় আমরা একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকতাম, যাতে একটা মাত্র বেডরুম, একটি রান্নাঘর এবং একটি বাইরে বসার ঘর ছিল। আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর এবং 18 বছর বয়সে আমার ছেলের জন্ম হয়েছিল। আমি তখনও পড়াশোনা করছিলাম এবং 3 বছর পরে ডিগ্রি শেষ করি। সজীব ও আমার মতো পড়াশোনায় খুব ভাল ছিল। আমি বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে ছেলেকে অঙ্ক ইংরেজি পড়াতাম। কিন্তু যখন সজীব ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় তখন এর সমস্ত গুলি বন্ধ হয়ে যায়। সজীব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। এখন আমার বাড়ির সম্বন্ধে কিছু বলি। আমি যেমনটি উল্লেখ করেছি যে আমরা একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম, তাই আমাদের মধ্যে কোনো গোপনীয়তা ছিল না। আমার ছেলের বয়স 18 বছর অবধি আমরা সবাই একই ঘরে শুতাম। সজীবের একটি আলাদা বিছানা ছিল যা আমাদের বিছানা থেকে কিছুটা দূরে ছিল। ছেলে বড় হওয়ার সাথে সাথে আমি আমার স্বামীকে নিয়ে বাইরে বসার ঘরে ঘুমাতে শুরু করলাম। প্রতি রাতে আমরা বসার ঘরে একটি গদিতে দুজন ঘুমোতাম। কিন্তু আমরা বিছানায় সে রকম কোনো কিছু করতাম না, যেটা বৈবাহিক জীবনে প্রত্যেক স্বামী স্ত্রী করে থাকে। আর এগুলো যে আমার ছেলে লক্ষ্য করত সেটা আমিও বুঝতে পারতাম। ইতিমধ্যে আমি স্কুল শিক্ষক হিসেবে চাকরি পেয়ে যাই এবং শীঘ্রই স্কুলে খুব জনপ্রিয় হয়ে উঠি। তবে সবকিছু ঠিকঠাক চলছিল না বাড়িতে, কারণ প্রতিদিন কাজ শেষে আমার স্বামী খুব বিবর্ণ মুখ নিয়ে বাড়িতে আসতেন এবং তিনি ক্লান্ত হয়ে থাকতেন। একবার সজীব ওর বাবাকে বলল যে তার শরীরের চেকআপ করানোর দরকার, কিন্তু ওর বাবা এগিয়ে গেলেন। একদিন মাঝরাতে স্বামীর কারখানা থেকে একটি ফোন পেলাম যে সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর শুনে আমি কাঁদতে শুরু করলাম। সজীব কান্নায় ভেঙে পড়ল এবং আমরা কি করব বুঝতে পারছি না। আমি ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলাম। এতে সজীব আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। মধ্যরাতে কোনো গাড়ি পাওয়া যায়নি। পরের দিন ভোরে আমরা সজীবের বাবাকে দেখতে যাই। আমরা দেখা করার সাথে সাথে ওর বাবার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। আমরা দুজন উনাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করেছিলাম যে তার কি হয়েছে। ওর বাবা কিছুই বলছিল না। একজন অল্প বয়স্ক ডাক্তার সজীবের বাবাকে পরীক্ষা করেছিলেন এবং রক্তের রিপোর্টগুলি সজীবের হাতে দিয়ে বলতে শুরু করলেন, এই রিপোর্টটা দেখুন। কেমিক্যাল কারখানায় কাজ করে করে আপনার বাবার শরীরের বিষাক্ত রাসায়নিক ঢুকে গেছে, যেটা উনার রক্তের সাথে মিশে গেছে। তিনি আরও বললেন, আরও আগে আপনাদের আসা উচিত ছিল, কারণ আপনার বাবার অনেক অঙ্গ খারাপ হয়ে গেছে আর এখন অনেক দেরি হয়ে গেছে। এটা শুনে আমি আর সজীব খুব ভয় পেয়ে গেলাম এবং বুঝতে পারছিলাম না কি করব আমরা। কারখানার একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন হাসপাতালে। তিনি বললেন, আপনারা কারখানা থেকে ক্ষতিপূরণ চাইতে পারেন এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা সেটা পেয়ে যাবেন। আমরা সজীবের বাবার রুমে গেলাম এবং দেখলাম উনি শুয়ে আছে। আমরা যেতেই উনি জিজ্ঞাসা করল, ডাক্তার কি বলল? সজীব বলল, তোমার রক্তের কিছু সমস্যা আছে, তবে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আমার স্বামী যেন কিছু একটা বুঝতে পেরেছিল যে তাকে হাসপাতালে থাকতে হবে। তাই ছেলেকে দেখে বলল, দেখ সজীব, আমি জানি আমার সময় এসে গেছে, তবে আমি এটি নিয়ে উদ্বিগ্ন নই। আমি তোকে আর তোর মাকে নিয়ে চিন্তিত। বাবার কথা শুনে সজীবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ওর বাবা ওকে বলল, আমি তোর কাছ থেকে দুটি প্রতিশ্রুতি চাই। সজীব বলল, বাবা কি প্রতিশ্রুতি চাও আমার কাছ থেকে? ওর বাবা বলল, তুই তোর কলেজ শেষ করিস আর আমি চলে যাওয়ার পর বিভ্রান্ত হবেন না। অন্যতা কি? সজীব জিজ্ঞেস করল। ওর বাবা বলল, আমি চাই তুই তোর মায়ের দেখাশোনা করি এবং কখনোই তোর মাকে একা রেখে কোথাও যাবি না। সজীব বলল, তুমি আমাকে না বললেও আমিই করতাম। সজীব ওর বাবাকে আশ্বাস দিলেন। পরের কয়েকদিন সজীবের বাবা হাসপাতালে ছিল এবং তারপর অত্যন্ত বেদনাদায়কভাবে আমাদের ছেড়ে চলে গেল। এর কিছুদিন পর সজীব আমাকে একজন আইনজীবীর কাছে নিয়ে গিয়ে ক্ষতিপূরণ মামলা দায়ের করে।
পরের দিন সংস্থাটির 2 শীর্ষ আধিকারিক আমাদের আদালতের বাইরে নিষ্পত্তির জন্য আলোচনার প্রস্তাব দিতে আমাদের বাড়িতে আসেন। আমার কথা বলার মতো অবস্থা ছিল না, তাই সজীব তাদের সাথে কথা বলে। সজীব সংস্থার আধিকারিকদের সাথে অনেক আলোচনা করার পরে তাদের কাছ থেকে খুব ভালো অঙ্কের ক্ষতিপূরণ পেলাম আমরা, আর তাই মামলা প্রত্যাহার করলাম। মাত্র 18 বছর বয়সে একজন সত্যিকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মতো সব কিছু সামলানোর জন্য আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত হলাম। পরের 4 বছর সজীব কোনো কিছুতে নিজেকে বিচলিত হতে দিল না এবং যথারীতি সজীব কলেজ শেষ করে পাশের একটি শহরে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় চাকরি পেল। তখন আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল, কিন্তু আমি স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সজীবের সাথে যেতে অস্বীকার করলাম। পরে সজীব আমাকে বলল যে আমি শহরের স্কুলে চাকরি পেয়ে যাব। কি আর করার, অনিচ্ছুকভাবেই রাজি হলাম। আমরা ছোট অ্যাপার্টমেন্টে বিক্রি করলাম। অ্যাপার্টমেন্ট বিক্রি করার পরে আমরা যে টাকা পেয়েছিলাম সেই টাকা এবং আংশিক ক্ষতিপূরণের টাকা দিয়ে সজীব একটি নতুন একতলা বাড়ি কিনল। আমাদের জন্য একটি গাড়িও কিনলাম। আমরা যখন নতুন বাড়িতে যাই তখন আমি আরও খুশি হই, কারণ আমি সবসময় নিজের একটি বাংলার স্বপ্ন দেখতাম। স্বপ্ন পূরণ হলেও বাসায় একাকী বসে থেকে আর ওর বাবার কথা মনে করে মন খারাপ করে থাকতাম, কারণ এখন স্কুলের চাকরি ছেড়েছি। যাই হোক, এক শুক্রবার সজীব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসে আমাকে বলল, দেখো না মা, আমি তোমার জন্য কি এনেছি। আমি বললাম, কি এনেছিস? কোনো নতুন সবজি। আমি রান্নাঘরের বাইরে না এসে সেখান থেকেই চিৎকার করে কথাগুলো বললাম। সজীব বলল, বাইরে এসে দেখে যাও। আমি বললাম, 1 মিনিট অপেক্ষা করে, আমাকে রান্নাটা শেষ করতে আগে। সজীব বলল, সত্যিই তুমি না? এই বলে সজীব রান্নাঘরে চলে আসলো আর গ্যাসের চুলা বন্ধ করে ওর ডান হাতটি আমার কোমরের পাশে রেখে রান্নাঘর থেকে আমাকে টেনে নিয়ে গেল। তখন আমি বললাম, আরে কি করছিস তুই? তোর বাবা আমাকে কখনো এভাবে টেনে আনেনি। সজীব বলল, মা, আমি এখন বাড়ির অভিভাবক এবং তোমার সব দুঃখ দূর করা আমার একমাত্র কর্তব্য। সজীব প্যাকেট খুলে আমাকে বলল, দেখো মা, তোমার জন্য একটি নতুন শাড়ি এনেছি। দয়া করে এটা পরে নাও এবং আমরা এখন একটা সিনেমা দেখতে যাব। আমি বললাম, না রে বাবা, আমি পরব না। আমি কোনো সিনেমা দেখতে চাই না। সজীব, ঠিক আছে তাহলে, এই বলে রাগ করে দ্রুত ওর ঘরে চলে গেল। কিছুক্ষণ পর দেখলাম সজীব বাড়ির মূল দরজা ধাক্কা দিয়ে বাইরে চলে গেল। সেদিন সজীবের 2 বন্ধু সজীবকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসে, কারণ ও আমার উপর রাগ করে অনেক লাল পানি পান করেছে। সজীবের বন্ধুরা যখন সজীবকে ধরে ধরে দরজার দিকে নিয়ে যাচ্ছিল তখন আমি সজীবের জন্য অপেক্ষা করেছিলাম। সজীব আমাকে এক নজর দেখল। পরদিন সজীব জেগে ওঠে নিজেকে আমার শোবার ঘরে দেখে হতবাকের মতো আমার দিকে চেয়ে রইল। আমি কাঁদতে কাঁদতে সজীবের পাশে দাঁড়িয়েছিলাম। সজীব তখন বলল, দেখো মা, যা হয়েছে তার জন্য আমি খুব দুঃখিত, তবে এটি তোমার জন্যই হয়েছে। গতকাল তুমি যদি আমার কথা শুনে সিনেমা দেখতে যেতে তাহলে এমনটি হতো না। আমি বললাম, চুপ কর, তুই বড় হয়েছিস, এখন তো কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তো জানা উচিত। আমি একজন ব্যর্থ মা। এই বলে আমি কাঁদতে শুরু করলাম। সজীব আমাকে বলল, আমার ভুল হয়েছে, আর কোনো দিন ওসব খাবো না। তখনকার মতো ঘটনাটি সেখানে চাপা পড়ল। আমি মনে মনে সজীবকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলাম। মধ্যাহ্নভোজের পরে সজীব টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার সময় সজীবকে ডেকে তুললাম। ওর বাবা, সন্ধ্যা হয়ে গেছে। সজীব চোখ খুলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকো, কারণ আমি ওর দেওয়া নতুন শাড়িটা পরেছি যা সজীব গতকাল আমার জন্য কিনে এনেছিল, সঙ্গে মাথার চুলে ফুল দিয়ে চুলের স্টাইল তৈরি করেছি, কিছু হালকা মেকআপও করেছি। সজীব বলল, দারুণ মা, তোমায় দেখতে একেবারে দুর্দান্ত লাগছে। তুমি কি কোথাও বাইরে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, তুইও যাবি। সুতরাং এখনই উঠে রেডি হয়ে নে, আমরা সিনেমা দেখতে যাব, যেটা তুই গতকাল আমাকে বলেছিলি। সজীব আমার কথা শুনে আনন্দে লাফ দিয়ে বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, আমায় 2 মিনিট সময় দাও, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। এরপর সজীব ওর পছন্দের টি-শার্ট এবং জিন্স পরে আমার ঘরে এল। তখন আমি ওকে দেখে বললাম, তোকে তো খুব সুন্দর দেখতে লাগছে। সজীব বলল, সত্যি বলছো? আমি বললাম, হ্যাঁ বাবা, তোকে অনেকটা তো বাবার মতো দেখতে লাগছে। তারপরে আমি হাসতে হাসতে সজীবের আরও কাছে গেলাম। তখন আমি অনুভব করলাম যে ওর জিনিসটা প্যান্টের ভেতর থেকে অনেক ফুলে উঠছে। আমি ডান হাতটাও বাম হাতে রাখলাম। আমার বুক এখন ওর ডান হাতের স্পর্শ করছে। এবার আমি বললাম, ঠিক আছে, আমরা এখন যাই তবে। সজীব বলল, হ্যাঁ মা, চলো।
তারপর আমরা আমাদের গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমার বুকটা ওর হাতে আরো কাছে ঘষছিল। সজীব আমার জন্য গাড়ির দরজাটা খুলল। তারপরে সজীবও সিটে বসল। আমিও বসলাম। সজীব বলল, মা, আমি তোমাকে আগে শপিংয়ে নিয়ে যাব। তারপর আমরা একটি রেস্তোরাঁয় খাব। তারপরে সিনেমা দেখতে যাব। আমি বললাম, সজীব, তবে তো আমাদের দেরি হয়ে যাবে। সজীব বলল, আগামীকাল রবিবার, সেই জন্য কোনো সমস্যা নেই। যেহেতু অফিস যাওয়ার কোনো তাড়া থাকবে না। আমি হেসে বললাম, ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। সজীব আমাকে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে নিয়ে গেল। এরপর আমাকে কিছু নতুন শাড়ি কিনতে জোর করল এবং এক ধরনের উত্তর ভারতীয় পোশাকও কিনতে বলল। আমি খুব সাদাসিধে একজন মহিলা। তাই সজীবকে বললাম, বাবা, আমি জীবনে কখনো এই জাতীয় ড্রেস ব্যবহার করিনি। সজীব বলল, মা, এটা কোনো ব্যাপার নয়। আমি চাই অতীত নিয়ে কোনো চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। তারপর আমরা সিনেমা হলে গেলাম। সিনেমাটা একটা প্রেমের সিনেমা, খুব বিনোদনমূলক নয়, তবে ভালো ছিল। তারপরে আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। আমরা যখন আমাদের বাড়িতে পৌঁছলাম তখন প্রায় রাত 1টা বেজে গেছে। আমি সজীবের দিকে তাকিয়ে বললাম, এটি একটি দুর্দান্ত সন্ধ্যা ছিল। আমি আজ সত্যিই খুব খুশি। সজীব দরজা বন্ধ করার সাথে সাথে আমি ওর কাছে গেলাম। তারপর ওকে জড়িয়ে ধরলাম এবং কিছুক্ষণ পরে সরে যেতে চাইছিলাম। সজীবের 9 বা 10 বছর বয়স হওয়ার পরে কখনো এভাবে ওকে জড়িয়ে ধরেনি। কিন্তু সজীব আমার পিছনে হাত রেখে আমাকে আরো কাছে টেনে নিল। আমার খুব ভাল লাগছিল। আমি বললাম, খোকা, অনেকদিন পরে আজ আমি খুব ভালো সময় কাটালাম। এই বলে আমি ওর চোখে তাকিয়ে ওর কাছে এগিয়ে গিয়েও ওর গলায় 2 হাত রেখে ওর বুকের সঙ্গে আমার আপেল চেপে ধরে জড়িয়ে ধরলাম। তারপরে আমি সরে যেতে শুরু করলাম। কিন্তু সজীব আমাকে না ছেড়ে আবার ওর দিকে টান এবং আস্তে আস্তে আমার গালে পাপি দিল। তখন আমি বললাম, জানিস সজীব, কত বছর পরে তুই আমাকে জড়িয়ে ধরে এমন সোহাগ দিলে মনে পড়ে। সজীব বলেন, মনে পড়ার দরকার নেই। এখন থেকে অনেক অনেক সোহাগ পাবে আমার কাছ থেকে। এই বলে সে আবার আমাকে ওর দিকে টান আর 2 হাত দিয়ে আমার কোমরের ঠিক নিচের দিকে নিয়ে গেল। আমিও এটা উপভোগ করছি। সজীব বলল, আমি তোমাকে খুব ভালোবাসি মা, এবং আমি চাই তুমি সর্বদা সুখে থাকো। আমি বললাম, ওহ সজীব, আমিও তোকে ভালোবাসি। গতকালই তোর কথা শোনা উচিত ছিল। সজীব বলল, এখন আর আগের কথা ভেবে লাভ নেই মা। আমি বললাম, আমি আরও এরকম সময় তোর সাথে কাটাতে চাই। সজীব বলল, তোমার যেমন ইচ্ছে মা, পরের শনিবার সকালে আমরা পার্কে একটা ডেটিং করতে যেতে পারি। আমি হেসে বললাম, একটি দুর্দান্ত প্ল্যান সজীব। অবশ্যই যাবেই বলে আমি ওকে আবার জড়িয়ে ধরলাম। এবার আমাদের মুখ একে অপরের খুব কাছাকাছি ছিল। সজীব আরও কিছুক্ষণ এভাবে থাকতে চাইছিল, কিন্তু আমি সেই মুহূর্তে বাধা দিলাম আর বললাম, ঠিক আছে, আমি এখন ঘুমাতে যাই। ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। সজীবও এসে আমাকে বলল, ওকে মা, শুভরাত্রি, এই বলে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, এভাবে সুখে আমাদের এই সপ্তাহটা কেটে গেল। পরের সপ্তাহের শুরুতে শুক্রবারে আমি রান্নাঘরে আমাদের রাতের খাবার বানাচ্ছিলাম। সজীব রান্নাঘরে গিয়ে আমার পিছনে দাঁড়াল এবং আস্তে আস্তে আমার কোমরের চারপাশে হাত রাখল এবং স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞাসা করল, তুমি কি করছো মা? আমার খুব খিদে পেয়েছে। আমি বললাম, রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন তোর জন্য একটি মিষ্টি খাবার বানাচ্ছি, প্রায় শেষ। একটু অপেক্ষা কর, আমি টেবিলে খাবার সাজিয়ে তোকে ডাক। সজীব বলল, মা, তুমি এত মিষ্টি যখন তখন আর মিষ্টি বানাবার কি দরকার? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে চাইছিস বলতো? সজীব গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে আমাকে ঘুরিয়ে ওর দিকে টেনে নিয়ে আমার মুখে আলতো করে মুখ রাখ। তখন আমি বললাম, সজীব, তুই কি করছিস? আমি এই কথা বলে ওর কাছ থেকে নিজেকে সরানোর চেষ্টা করিনি। সজীব বল, আমি তোমাকে খুব ভালোবাসি মা। এই বলে আমাকে আঁকড়ে ধরে ওরার কাছে টানো এবং চোখ বন্ধ করে আমার গালের উপর দিয়ে গা ঘষতে লাগল। আমি বলতে লাগলাম, ও সজীব, এটা করিস না, এটা অনৈতিক। নিজেদের এগুলো হয় না মুখে, এগুলো বললেও ছেলের কর্মকাণ্ড উপভোগ আমি করেছি। সজীব বলল, আমি তোমাকে ভালোবাসি এবং এটা যদি অনৈতিক হয় তাতেও আমি তোমার ভালোবাসা থেকে দূরে থাকতে পারবো না। আমি বললাম, সজীব, দয়া করে আমায় ছেড়ে দে। আমি তোর মা, আমাদের এসব করা পাপ। আমি হালকা বাধা দিচ্ছিলাম। সজীব বলল, মা, তোমায় আমি ভালোবাসি আর ভালোবাসার মধ্যে কোনো পাপ হয় না।
সজীব এই বলে আস্তে আস্তে আমার পিঠে এবং কোমরের উপরে হাত দিয়ে আমাকে আরো কাছে টানল। এতে আমি কোনো বাধা দিলাম না। আমি বললাম, ওহ সজীব, তুই আমাকে এমন ভাবে ধরেছিস যে আমার খুব ভাল লাগছে। আমরা একে অপরকে ধরে রেখেছি। আমি অনুভব করলাম ওর জিনিসটা লোহার মতো শক্ত হচ্ছিল। সজীব বলল, ওহ মা, তুমি এত সুন্দর। বলেই ও আবার আমার মুখে পাপি খেল। আমি ওর দিকে তাকিয়ে একটু হেসে বললাম, এরকম ভাবে নয়। এইভাবেই বলে নিজের মুখটি ওর মুখে পুরে দিলাম। আমরা যখন পরস্পরের সাথে মিশেছিলাম তখনও বুকের সাথে আমার নরম আপেল আরও লেপ্টে যাচ্ছিল। আমি জানি না কতক্ষণ আমরা এভাবে ছিলাম। কিছুক্ষণ পরে আমি সজীবের থেকে সরে গিয়ে একটা মুচকি হেসে বললাম, আমাদের রাতের খাবারটা খেয়ে নেওয়া উচিত, এবং পরে না হয় তুই তো মিষ্টিটা খেয়ে নিস। সজীব বলল, আমাকে প্রথমে মিষ্টি জিনিস দাও। আমি বললাম, তাড়াহুড়ো করিস না সজীব, আমাদের কাছে অনেক সময় আছে। সজীব বলল, কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না। এই বলে ও আমাকে কোলে তুলে নিয়ে আমার বেডরুমে নিয়ে গেল, বাম পা দিয়ে দরজাটি বন্ধ করে আমাকে দিল। তারপরও আমার উপরে। সজীব আমার চুলগুলো মুখ থেকে সরিয়ে দিয়ে দেখ যে আমি চোখ বন্ধ করে আছি। সজীব আমাকে সম্পূর্ণ করে দিল। আমি চোখের উপর হাত দিয়ে রেখেছি। আমিও এটা চাইছিলাম। তবে একই সাথে সজীবের মুখোমুখি হতে লজ্জা পাচ্ছিলাম। এখন আমি শুধু ভেতরে ছোট এক সেটে আছি এবং নিজের চোখ হাত দিয়ে চেপে রেখে আছি। সজীব বলল, মা আমার দিকে তাকাও। সে আমার চোখ থেকে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল। আমি সজীবকে আমার হাত সরাতে দিলাম না, আর ওর দিকে তাকালাম না। রাহুলও এবার সম্পূর্ণ হয়ে পড়ল। এখন শুধু ও আমার মতো ছোট একটা পড়ে আছে। সজীব আস্তে আস্তে খেতে শুরু করল। আমি তখন একটু কেঁপে উঠলাম আর বললাম, বাবা, এবার আমায় একজন পুরুষের মতো ভালোবাসা দেয়। কিন্তু সে আমার সাথে প্রেমিকের মতো আচরণ করতে লাগলো, আসল কাজ বাদ দিয়ে। এদিকে আমার ক্ষুধার জন্য খা খা করছিল। ঠিক তখনই আমি আবার ওকে আমার দিকে টেনে কানে ফিসফিস করে বললাম, ওহ সজীব, আর সময় নষ্ট করিস না, এখন আমার খাওয়া শুরু কর। আমি হাত বাড়িয়ে জানালা বন্ধ করে দিলাম। ঘরে তখনও অনেক আলো ছিল, কারণ জানলার কাছ দিয়ে বাইরে থেকে আলো এসে জ্বলজ্বল করছিল। আমি ওকে আমার ভিতরে খাওয়ার জন্য অস্থির হয়েছিলাম। আমাদের সম্পর্কের সব বাধা আজ ভাঙতে চলেছে। এই সমস্ত চিন্তা আমাকে পাগল করে তুলেছিল। সজীবও আমাকে খাইয়ে দেওয়ার জন্য এগিয়ে দিল, তবে দিতে পারছিল না, বারবার সেটা ফসকে যাচ্ছিল। তখন আমি বললাম, ওহ সজীব, তুই কি করছিস? একটি নতুন সম্পর্ক শুরু হলো। আমরা অধীর আগ্রহে একে অপরকে অনেকদিন পরে ভালোবাসতে চেয়েছিলাম, তবে আমার একটু ব্যথা লাগছিল। আমরা দুজন দুজনকে আঁকড়ে ধরে এই মুহূর্তটা উপভোগ করছিলাম। আমাদের চোখ বন্ধ। আমরা আমাদের জীবনের সেরা আনন্দ উপভোগ করছিলাম। আমরা সব সামাজিক ব্যবধান ভেঙে দিয়েছিলাম।